মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়ে যেতে হবে বললেন প্রধানমন্ত্রী। বিএনপির আমলে গবেষণা ফেলোশিপ বন্ধ করার অভিযোগ। কোটা সংস্কারের দাবিতে সড়ক মহাসড়কে আন্দোলনকারীদের অবস্থান, যান চলাচল বন্ধ। বিকেলে ঢাবিতে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি। কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতির অভিযোগ কাদেরের। আপিল বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় সরকার, জানালেন আইনমন্ত্রী। কোটা আন্দোলনের পক্ষে আয়মান সাদিকের স্ট্যাটাস 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ বাতিল করল সরকার। ব্রাহ্মা গরু নিয়ে সাদিক এগ্রোর জালিয়াতি, প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেন সহ 7 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। মুক্তিযোদ্ধারা যে দল বা মতেরই হোক না কেন, তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে যেতে হবে। নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী কেউই অবহেলিত থাকবে না। প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 2001 সালে ক্ষমতায় এসে বিএনপি সরকার গবেষণা ফেলোশিপ বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন তিনি। জয় যাদবের রিপোর্ট। কর্মক্ষেত্রে উৎকর্ষতা বাড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের অধীনে 2018 সাল থেকে শিক্ষক, সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের ফেলোশিপ চালু করে সরকার। এই শিক্ষাবৃত্তির আওতায় এ পর্যন্ত 308 জন স্নাতকোত্তর ও 116 জন পিএইচডি ফেলো বিশ্বের সেরা 100 বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে চলতি বছর এই ফেলোশিপ বিজয়ীদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, গবেষণাকে সবসময় উৎসাহিত করে তার সরকার। অভিযোগ করেন 2001-এ বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে গবেষকদের ফেলোশিপ বন্ধ করে দেয়। আমি 96 সালে সরকারে এসে এই ফেলোশিপ দিয়েছিলাম, যেটা আমি আগেই বললাম যে মাঝামাঝি পথায় যখনই বিএনপি ক্ষমতা আসলো, খালেদা জিয়া এসে সেটা বন্ধ করে দিল, অনেকে বিপদে পড়ল। দেশের কোনো অঞ্চলের মানুষ পিছিয়ে থাকবে না উল্লেখ করে সরকার প্রধান বলেন, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করেছে তার সরকার। আমাদের দেশের সর্বস্তরের মানুষ, কোনো কেউ অবহেলিত থাকবে না। আমাদের এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রতিবন্ধী আছে, অটিস্টিক আছে, এবং তাদের সকলেরই প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিশীল আমরা, তারা যেন সমাজের সব রকম সুযোগ সুবিধা পায়, শিক্ষায় দীক্ষায় তারাও যেন পিছিয়ে না পড়ে, সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, এদেশে একসময় অবহেলিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা। তারা তাদের সর্বস্ব ত্যাগ করে, নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। যে কারণে একসময় তারা অবহেলিত ছিল, আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি এবং গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। আগামীতে ট্রাস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন করে দিয়ে যাব। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ সড়ক, রেলপথ। সকাল থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। কোথাও কোথাও ধাওয়া পাল্টা ধাওয়া সহ আন্দোলনকারী ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে ঘটে সংঘর্ষের ঘটনাও। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশের বিদ্যাপীঠগুলো। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 11টা থেকে সড়ক মহাসড়কে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ। মঙ্গলবার বেলা 11টায় ঢাকা চট্টগ্রাম রেলপথে সীতাকুণ্ডে অবস্থান নেয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে আটকা পড়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি।
একই দাবিতে কক্সবাজারের লিংক রোড মোড়ে অবস্থান নেয় কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে কক্সবাজার সরকারি কলেজের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। পরে ছাত্রলীগ কর্মীরা বাধা দিলে বেঁধে যায় সংঘর্ষ। প্রায় আধা ঘন্টা ধরে উভয় পক্ষের মধ্যে চড়ে পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনকারীরা মিছিল বের করতে জড়ো হয় শহরের উজির আলী স্কুল মাঠে। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে আহত হন 5 শিক্ষার্থী। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহীর খড়খড়ি বাইপাস সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহে সকাল থেকে নগরীর টাউন হলে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগানে তাদের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগকে দোষারোপ করা একটি ফ্যাশনে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, সোমবারের সংঘর্ষে ছাত্রলীগের 2 থেকে 300 নেতাকর্মী আহত হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করার অভিযোগও করেন ওবায়দুল কাদের। এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে। একটা অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চক্রান্ত তারা করছে। কোটা সংস্কারের দাবির বিষয়ে আপিল বিভাগের রায় পর্যন্ত অপেক্ষা করবে সরকার, এমনটাই বললেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিচারহীনতায় বাংলাদেশ বেআইনি আইন ইন্ডেমনিটি ও কারারুদ্ধ জননেত্রী শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, কোটার বিষয়ে সর্বোচ্চ আদালত যে আশ্বাস দিয়েছে এরপর আর আন্দোলন থাকে না। রায় বিবেচনা করে সরকার তা বাস্তবায়নের চেষ্টা করবে। আদালতকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত সরকার নেবে না বলেও জানান আইনমন্ত্রী। আমাদের আশ্বাস এবং সেটি মঞ্চস্থ হয়েছে। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে, তারপরে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, নেওয়া হবে এবং তখনই পদক্ষেপ নেওয়ার সময় হবে। আমরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করব। আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান করে সর্বোচ্চ আদালত যে রায় দেয় সেটা বিবেচনা করব, সেটা প্রতিপালন করার চেষ্টা করব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি কোটা বাতিল করেছিল, এখন সরকারি আদালতের মাধ্যমে কোটা বহাল করে রাজনীতি করছে। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বানও জানান তিনি। শেখ হাসিনার সরকার গত একদিনে যে ঘটনাটি ঘটিয়েছে, এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। আমরা আগে কখনো দেখিনি যে হাসপাতালের মধ্যে গিয়ে আপনার এই সরকারি দলের সন্ত্রাসীরা তারা গিয়ে আপনার ছাত্রদেরকে আক্রমণ করবে, এটা আমরা কখনো চিন্তা করতে পারিনি। এমনকি পাকিস্তান আমলে, যার কথা তিনি বলেছেন যে পাকিস্তান আমলের হানাদার বাহিনীর কথা নাকি ছেলেরা ভুলে গেছে, আপনি তো সেটাকে ভুলে যেতে সাহায্য করছেন না, আপনি আরো সেটাকে নতুন করে মনে করে দিয়েছেন। কারণ পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার চেয়ে আপনার কোন অংশে কম করেছেন। কোটা আন্দোলনকারীদের উপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে কোটা আন্দোলনকারীদের উপর হামলার বিষয়টি উঠে আসে। এছাড়া আন্দোলনে আহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনাও জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। ঢাকা সহ বাংলাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভের বিষয়ে আমরা অবগত আছি এবং এ বিষয়ে আমরা পর্যবেক্ষণ করছি। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা করি। যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি সমবেদনা।
সাদিক এগ্রোর ব্রাহ্মা গরু জালিয়াতির ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেন সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সোমবার সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছে ইমরানের বন্ধু তৌহিদুল আলম জেনিত, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম সহ প্রাণী সম্পদ অধিদপ্তরের 5 কর্মকর্তা কর্মচারী। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ ব্রাহ্মা গরু আমদানি, বিক্রি ও দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। দুদক বলছে, সাদিক এগ্রো জালিয়াতি করে 18টি ব্রাহ্মা গরু যুক্তরাষ্ট্র থেকে দেশে আনলে কাস্টমস আটকে দেয়। পরবর্তীতে সেই গরু 3 বছর রাখা হয় সরকারি কেন্দ্রীয় গো প্রজনন খামারে। চলতি বছরের মার্চে সেই গরুগুলোর মাংস কেজি দরে বিক্রির কথা থাকলে সম্প্রতি সাদিক খামার ব্রাহ্মা গরু জব্দ করে দুদক। সংবাদ দুপুরে আরো থাকছে। মার্কিন নির্বাচনে ট্রাম্পকে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা, ভাইস প্রেসিডেন্ট থাকছেন সেনেটর জেডি ভ্যান্স। ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও জাতীয় পরিচয়পত্র নিয়ে দীর্ঘদিনের জটিল প্রক্রিয়া থেকে মুক্তি মিলছে চট্টগ্রাম অঞ্চলের ভোটারদের। রোহিঙ্গাদের ঠেকাতে চট্টগ্রাম অঞ্চলে ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় পরিচয়পত্র সেবা স্থবির ছিল 7 বছর। এবার সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সহজে চট্টগ্রাম অঞ্চলের প্রকৃত নাগরিকরা সেবা পাবেন। তবে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার জানান, চারদিকে দুর্নীতির মহোৎসবের এই সময়ে সেবাটি দুর্নীতিমুক্ত থাকবে কি না সে প্রশ্নও রয়ে যায়। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 2017 সালে 10 লাখ রোহিঙ্গা শরণার্থী মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়। 3 দশক মিলিয়ে তাদের সংখ্যা 22 লাখেরও বেশি। শুধু কক্সবাজারেই নয়, রোহিঙ্গারা ছড়িয়েছে চট্টগ্রাম জুড়ে। তারা সমতলে ছড়িয়ে পড়ায় এনআইডি সেবা কার্যক্রমে পড়তে হয় জটিলতায়। এই শরণার্থী জনগোষ্ঠী যেন এদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, সেজন্য 2019 সালে চট্টগ্রাম অঞ্চলে 32টি উপজেলা ও থানাকে বিশেষ এলাকা ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে বিপাকে পড়েন প্রকৃত ভোটাররা। এবার সেই তিক্ততা থেকে মুক্তি দিতে সহজ হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা। নতুন নীতিমালা অনুযায়ী চট্টগ্রাম অঞ্চলে যে নাগরিকের একাডেমিক সনদ বা বৈধ কাগজপত্র আছে, কেবল তাদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। তবে সন্দেহভাজন রোহিঙ্গাদের আবেদন পড়লে সেগুলো বিশেষ কমিটিতে যাবে। এই প্রস্তাব যদি কমিশন মেনে নেয়, সেক্ষেত্রে আমরা এটা পরিপত্র আকারে জারি করব এবং আমাদের যে বিশেষ এলাকায় যারা আমাদের বাংলাদেশি নাগরিক আছে, যারা মানে বাংলাদেশেই পড়াশোনা করেছে, বাংলাদেশেই তারা মানে বংশ পরম্পরায় বাস করছে, তাদের এনআইডি পাওয়াটা সহজতর হবে। বিশেষজ্ঞরা সহজেই সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন। এখন এটা নির্ভর করবে নির্বাচন কমিশনের আন্তরিকতা। দুর্ভাগ্যবশত আমাদের সারা বাংলাদেশে এখন দুর্নীতির মহোৎসব চলছে। অনেকের আশঙ্কা যে এনআইডি সেবাতেও দুর্নীতি ঢুকে গিয়েছে, যে বিভিন্ন স্বার্থান্বেষী মহল অর্থের বিনিময়ে কিংবা স্বার্থের বিনিময়ে তারা রোহিঙ্গাদেরকে এই এনআইডি প্রদান করছে, তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করছে। নির্বাচন কমিশন বলছে, গেল কয়েক বছরে চট্টগ্রাম অঞ্চলের নাগরিকদের ভোগান্তির কোনো সীমা নেই। তবে শিক্ষা সনদ বা বৈধ কাগজের ভিত্তিতে এই সেবা দেওয়া হলে হাঁপ ছেড়ে বাঁচবেন চট্টগ্রামবাসী। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। 2007 সালের আজকের এই দিনে 111-এর তত্ত্বাবধায়ক সরকারের হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে কারাবন্দী হন তিনি। ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। 2007 সালের 16 জুলাই ভোরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তার বাসা ঘেরাও করে তাকে গ্রেপ্তার করে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ হাসিনার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে দেশ বিদেশের নানা চাপের মুখে প্রায় 11 মাস কারাবন্দী থাকার পরে 2008 সালের 11 জুন জামিনে মুক্তি পান বঙ্গবন্ধু কন্যা। দেশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আন্দোলন করছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে গেছে সড়ক মহাসড়কের যান চলাচল। বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, আন্দোলনকারীরা কি বলছেন, মহাসড়কের এখন অবস্থা কি জানাবেন আমাদের? আপনাকে শুরুতে জানাতে চাই, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রাজধানীর শনিয়াকড়া এলাকাতে কোটা সংস্কার আন্দোলনে যে আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগ সময় থেকে এখানে অবস্থান করছেন এবং এখন কিন্তু এই মহাসড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। অর্থাৎ শনিয়াকড়া থেকে
ঢাকামুখী লেন এবং চট্টগ্রামমুখী লেন দুটি লেনেই শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন, আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন, ফলে এখন কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ। ঠিক কিছুক্ষণ আগে কিন্তু এখানে দুটি যানবাহন ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। একটু দেখানোর চেষ্টা করছি, এখন কিন্তু মহাসড়কে ঢাকামুখী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি একেবারে চলাচল বন্ধ হয়ে গেছে এবং রিক্সা দেখছেন যে বন্ধন বাস কিন্তু কিছুক্ষণ আগে আন্দোলনরত শিক্ষার্থীরা একেবারে ভেঙে ফিরিয়ে দিয়েছে এবং এই বাসে করে ঢাকামুখী বেশ কিছু যাত্রীরা যাচ্ছিলেন এবং বাসটি যখনই আসলে সন্ধ্যাতে এসেছে এমনটাই কিন্তু যারা জানিয়েছে। অর্থাৎ এই মহাসড়কে এখন কিন্তু সাইনবোর্ড মোড়ের যে ফুটওভার ব্রিজ আছে সেই ফুটওভার ব্রিজের নিচে কিন্তু এখন শিক্ষার্থীরা রয়েছেন। তারা কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন একেবারেই রয়েছে এবং দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন জানিয়েছেন। শিক্ষার্থীদের দাবি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামলার কারণে আজকে তারা এই মহাসড়কে সেই যানবাহন কিন্তু বন্ধ করে দিয়েছেন এবং দাবি না মানা পর্যন্ত মহাসড়কে পুরোপুরি যানবাহন চলাচল কিন্তু বন্ধ এবং ফলে যারা রাজধানী মুখী হয়েছেন তারা কিন্তু একেবারে আটকা পড়েছেন এবং ভোগান্তিতে পড়েছেন। এই যে যানবাহন চলাচল বন্ধ এটি কিন্তু এখন একেবারে সাইনবোর্ড এলাকা পর্যন্ত প্রায় চলে গেছে এবং সাইনবোর্ডের যিনি ট্রাফিক পুলিশের পরিদর্শক শরফুদ্দিন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এটি যদি আরো কিছুক্ষণ নাগাদ চলে তাহলে হয়তো মহাসড়কের 3 থেকে 4 কিলোমিটার কিংবা 5 কিলোমিটার এলাকা কিন্তু এই যানজট সৃষ্টি হবে এবং এর ফলে কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আরো বাড়তে থাকবে। তো এখন পর্যন্ত আমার কাছে এই পরিস্থিতি মহাসড়কের এবং বলা যায় যে পুরোপুরি ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের যানবাহন চলাচল কিন্তু একেবারেই বন্ধ। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোটা আন্দোলনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী বিল্লাল হোসেন, যুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে। 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বলেন, যেসব কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছে বলে খবর ছড়াচ্ছে সেই ভিত্তিতে বলবো, কেউ বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু নিয়ে বিতর্ক তোলে আদর্শের বিরুদ্ধে অবস্থান নিলে সরকার ব্যবস্থা নেবেই। সে সাথে তথ্য প্রচারে ইউটিউব, ফেসবুককে আবারও সতর্ক করেন প্রতিমন্ত্রী। নূপুর মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। কোটা বিরোধী আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দেন 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক। এরপরই তার স্কুলের নামে 5 কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব বাতিল করে সরকার। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে আইমান সাদিকের বরাদ্দ বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী কারোর সাথে কাজ করতে আগ্রহী নয় সরকার। অবশ্যই আমরা ব্যবস্থা নিচ্ছি, নেব বললে ভুল হবে, আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা অপরাধের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। তাতে যদি সমালোচনা হয় হোক, তাতে কিছু আমরা পিছপা হব না। এ সময় ইউটিউব, ফেসবুকে তথ্য প্রচারে আবারও সতর্ক করলেন ডাক ও আইসিটি প্রতিমন্ত্রী। এই সাইবার সিকিউরিটিও আমাদের আসলে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য, প্রতিরক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু আমরা বিদেশ থেকে আমরা কিন্তু ভাড়া করে আনতে পারবো না সাইবার সিকিউরিটি এক্সপার্ট। এটা আমাদের নিজস্ব তরুণ তরুণী ছাত্রছাত্রীদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে হবে। কলড্রপ বন্ধ করা ও ডেটা প্যাকেজের মেয়াদের বিষয়ে মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে নতুন নির্দেশনা দেয়া হবে বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ঘুষ ছাড়া সেবা মেলে না বরগুনার সাব রেজিস্ট্রি অফিসে, আবার ঘুষ দিয়েও ঘুরতে হয় মাসের পর মাস। সেবা প্রার্থীদের অভিযোগ, সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রকাশ্যেই কর্মকর্তা কর্মচারীরা নিচ্ছে ঘুষ। তবে কারো বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা রেজিস্ট্রার। সহকর্মী রিয়াজ আহমেদ মুসার প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা ইসলাম। সেবা প্রত্যাশীর কাছ থেকে ঘুষ নেয়ার এ দৃশ্য বরগুনার সাব রেজিস্ট্রি অফিসের। গুনে গুনে ঘুষ নিচ্ছেন এ অফিসের নকল নবিশ মোহাম্মদ মনির। শুধু মনির নয়, অফিসে প্রতিটি রুমে প্রকাশ্যে হচ্ছে অবৈধ টাকার লেনদেন।
ভুক্তভোগীদের অভিযোগ, জমির নকল দলিল করা বা দলিলের সইমোহর তুলতে গুনতে হয় বাড়তি টাকা। চাহিদা অনুযায়ী টাকা দিলে কাজ হয় রকেট গতিতে, আর টাকা কম দিলে শুরু হয় হয়রানি। সপ্তাহের পর সপ্তাহ আর মাসের পর মাস ঘুরতে হয় সেবা পেতে। অফিসের কর্মীরাই যখন জড়িয়ে পড়েছেন এমন অনিয়মে, সেই সুযোগে ফায়দা লুটছে দালাল চক্র। আজ যদি না লাগবে 2200, আর যদি এক সপ্তাহ পরে নেন তাহলে লাগবে 1700। এখানে নকল নিতে আইলে এক একজনে এক এক কথা কয়, যে একটা তফসিল দেওয়ানে লাগবে 200, একটা টোকা লাওয়ানে লাগে 100। এরপর আবার দীর্ঘদিন ঘোরাও লাগে। আজকে কই 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে, এতে দেখা যায় যে অনেক দিন পার হয়ে গেছে। এই দালালের মাধ্যমে আমি এই জায়গায় এসে কথা বললাম, আগামীকালকে আপনি দলিল পেয়ে যাবেন। আজকে 3 মাস যাবত এখন পর্যন্ত দলিল দিতে আছেন। 1 বছর হয়ে গেছে টাকা দিচ্ছি, এখন পর্যন্ত হয়ে সইমোহর কোনো দিতে আসে না। তবে ভুক্তভোগীদের এমন অভিযোগ উড়িয়ে দিয়ে সাব রেজিস্ট্রার বলছেন নিয়ম মেনেই চলছে কার্যক্রম। তবে কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার দায়সারা জবাব তার। কাগজ থাকবে দলিল হবে, কাগজ দলিল হবে না, সেটা দালাল দিক বা পক্ষ দিক যেই দিক। দালালরা দলিল দাখিল এখানে করে না, দলিল দাখিল করার নিয়ম পক্ষরা দাখিল করবেন, আর দলিল লেখকরা এটা সহযোগিতা করবেন। তো দলিল লেখিতের সাথে আবার তারা কিছু সহকারী রাখে। এই এর বাইরে আর দালাল বলতে আমার কাউকে দেখে দিয়ে যাবে। আপনারা বলতেছেন এরকম কোনো অভিযোগ আমাদের কাছে এই পর্যন্ত আসে নাই। তো আমাদের কাছে যদি কেউ লিখিত আকারে অভিযোগ দেয়, তা আমরা তার বিরুদ্ধে অবশ্যই তদন্ত করে যদি দোষী প্রমাণিত হয় অবশ্যই ব্যবস্থা নেব। বরগুনা জেলা সাব রেজিস্ট্রার অফিসে প্রতিদিন 2 শতাধিক মানুষ সেবা নিতে আসেন। তাদের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরো থাকছে। দেশে ফিরেছে কোপা জয়ী আর্জেন্টিনা দল। হাজারো মানুষের উষ্ণ অভ্যর্থনা, মাদ্রিদে ছাদ খোলা বাসে মোরাতাদের ট্রফি প্যারেড। গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়ের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, মাছের ঘের, ফসলি জমি সহ সড়ক। বাড়িতে ফিরলেও বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছে বানভাসীরা। সেই সঙ্গে অনেক এলাকায় দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। বন্যার পানি কমার সাথে সাথে বন্যা কবলিত এলাকায় ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। পানির নিচে এখনো তলিয়ে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার 20টি ইউনিয়ন। পানিবন্দী অন্তত 25,000 মানুষ। অনেকেই দিন কাটাচ্ছে উঁচু সড়কের পাশে। অনেকের বাড়ি থেকে পানি নামলেও কদাকার পরিস্থিতিতে চলাচলে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। বন্যার কারণে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার কারণে আমাদের গবাদি পশুর খাবারের সংখ্যা দেখা দিয়েছে। এই আবাস সুবিধার ক্ষতিপূরণ করে সুস্থারা তাইলে হারাত সরকার দায়িত্ব পালন করেন, তাহলে আমার ভালো হবে। এবারের বন্যায় চরম ক্ষতির মুখে পড়েছে কুড়িগ্রামে মৎস্য চাষিরা। বানের পানিতে ভেসে গেছে 450 হেক্টর পুকুরের 208 মেট্রিক টন মাছ। সেই সঙ্গে ভেসে গেছে 42 লাখ পোনা মাছও। আমরা পুকুরে মাছ ছাড়ছি, হঠাৎ করে বন্যা আসি, সবগুলো মাছ চলে গেছে, নেট দিয়ে গেছে, সে নেটও আটকাবার পাই নাই। পঞ্চগড়ে পানি কমতে শুরু করেছে নদ নদী ও ফসলি জমিতে। তবে 80% জমিতে রোপা আমন লাগাতে পারেনি কৃষকরা। বানের পানি কমলেও এখনো অনেক এলাকায় রয়েছে জলাবদ্ধতা ও বিশুদ্ধ পানির সংকট। বৃষ্টির কারণে চারা লাগাইতে পারিনি, আরো 10 দিন আগে লাগার দরকার ছিল, কিন্তু লাগাইতে পারিনি। পানিতে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা স্কুল মাদ্রাসায় যাইতে পারতেছে না, পাক শাক করতে পারতেছে না, কঠিন অবস্থা আছে। আমাদের বাসায় ঈদের পরের দিন থেকে পানি, তখন থেকে পানি লেগে আছে। নদী তীরবর্তী লালমনিরহাটের নিম্নাঞ্চল ও চরাঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। সেই সঙ্গে নদী ভাঙন দেখা দিয়েছে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি, আদিতমারির মহিষখচা, সদরের রাজপুর, খুনিয়াগাছ, কালমাটি এলাকার কয়েকটি পয়েন্টে। তিস্তা নদীতে পানি ঘন ঘন বাড়তেছে, আবার টানতেছে, এ কারণে বাড়িঘর অনেক ভাঙাভাঙি হচ্ছে। শ্রাবণ মাসে আরও বৃষ্টিপাত হলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ওয়াইহো অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। সাম্প্রতিক টেলিভিশন বিতর্কে বাইডেনের দুর্বল পারফরমেন্সে ডেমোক্র্যাটদের অসন্তোষ, রিপাবলিকানদের সম্ভাব্য প্রশাসনিক পরিকল্পনা নিয়ে আলোচনা, এমনকি ফৌজদারি মামলায় ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনাকে ছাপিয়ে মার্কিন রাজনীতিতে জায়গা করে নিয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর রাজনৈতিক সহিংসতার ঘটনা। গেল শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হামলাকারীর গুলিতে রক্তাক্ত হন ডোনাল্ড ট্রাম্প। আহত অবস্থাতেই দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে রোববার মিলওয়াকিতে পৌঁছান তিনি। জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। এ সময় রানিং মেট হিসেবে ওয়াহিও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ভ্যান্স একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন, কিন্তু 2021 সালে ক্যাপিটল হিলের ঘটনার পর ট্রাম্পের ঘনিষ্ঠ হন তিনি। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনী সভায় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির ঘটনায় আগের তুলনায় বেশি উজ্জীবিত তার দল ও সমর্থকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজায় নুসেইরাত ও খান ইউনিসে ইসরায়েলি সেনাদের বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 22 জন। এর মধ্যে নুসেইরাতেই নিহত হয়েছেন 11 জন, যার মধ্যে রয়েছে 5 শিশু। এদিকে প্রায় 3 মাস স্থগিত থাকার পর ফের শুরু হচ্ছে ফিলিস্তিনের দুই প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠী ফাতা ও হামাসের মধ্যে ঐক্য সংলাপ। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার গাজার নুসেইরাতের একটি বাড়িতে নৃশংস বোমা হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এতে 5 শিশু সহ নিহত হয়েছেন অনেক ফিলিস্তিনি। আর নুসেইরাতের ক্যাম্প 1 এলাকায় বোমা হামলা চালানোর পর ওই বাড়ির ধ্বংসস্তূপ থেকে 6টি মরদেহ উদ্ধার করে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি। এদিকে খান ইউনিসের কাছেই ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় নিহত হয়েছেন আরও অনেকেই। এতে করে গেল বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 38,600 ছাড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রায় 17 বছর বৈরিতা চলার পর গেল এপ্রিলে বৈঠক শুরু হয় হামাস ও ফাতাহের প্রতিনিধিদের মধ্যে, কিন্তু বেশি দূর এগোনোর আগেই ছেদ পড়ে সেই সংলাপে। তবে প্রায় 3 মাস স্থগিত থাকার পর ফের শুরু হচ্ছে ফিলিস্তিনের দুই প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠী ফাতা ও হামাসের মধ্যে ঐক্য সংলাপ। জুলাইয়ের শেষ দিকে শুরু হবে এ সংলাপ। আগের মতো দুই পক্ষের বৈঠক হবে বেইজিংয়ে। এদিকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম অঞ্চলের ফিলিস্তিনে নিপীড়ন এবং দুই অঞ্চলে গুরুতর ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের 5 নাগরিক এবং 3টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটির প্রশাসনিক বিভাগ ইউরোপিয়ান কমিশন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশে ফিরেছে কোপা জয়ী আর্জেন্টিনা ফুটবল দল। রাজধানী বুয়েন্স আয়ার্সে পৌঁছানোর পর টিম বাস চলে যায় ফেডারেশনের দিকে। এ সময় শিরোপা জয়ী দলকে উষ্ণ অভ্যর্থনা জানাতে রাস্তার দুই পাশে ভিড় করে হাজারো মানুষ। হাত নেড়ে অভিনন্দন জানান খেলোয়াড়দের। ফ্লেয়ার জ্বালিয়ে ও পতাকা উড়িয়ে দলকে স্বাগত জানান সমর্থকরা। কেউ কেউ বলেন কিংবদন্তি আর্জেন্টাইন ডি মারিয়াকে বিদায় জানাতে ভিড় জমান তারা। এজেইরা এয়ারপোর্টের বাইরে কয়েক ঘন্টা অপেক্ষা করেন বিভিন্ন বয়সের মানুষ। এরপর বাসের সাথে ফেডারেশনের দিকে এগিয়ে যায় সমর্থকরাও। ট্রফি নিয়ে মাদ্রিদ জুড়ে ছাদ খোলা বাসে উদযাপন করলো স্পেন ফুটবল দল। সমর্থকদের ভিড়ে পুরো শহর সাজলো লাল রঙে। খেলোয়াড়দের নিজ বাসভবনে অভিনন্দন জানান স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তোসিফুল হাসানের রিপোর্ট।
মাদ্রিদ জুড়ে খোলা বাসের ছাদে ট্রফি নিয়ে উল্লাস স্পেন ফুটবল দলের। এক যুগ পরে ইউরো চ্যাম্পিয়ন হওয়ায় দলের সাথে আনন্দে মাতেন হাজারো সমর্থক। রাস্তার দুই ধারে খেলোয়াড়দের হাত নেড়ে অভিনন্দন জানাতে জড়ো হন নানা বয়সের মানুষ। ছাদ খোলা বাসে ট্রফি উঁচিয়ে উদযাপন করে লা রোহারা। রদ্রি, মোরাতা, ইয়ামালদের সাথে যোগ দেন কোচ লুই দে লা ফুয়েন্তে। দেশে ফিরে ট্রফি নিয়ে শুরুতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সাথে দেখা করতে যান খেলোয়াড়রা। মনক্লোয়া প্যালেসে দলের সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। অভিনন্দনের সাথে আমি তোমাদের ধন্যবাদ জানাতে চাই, কারণ তোমরা স্পেনের সেরাটা বিশ্বকে দেখিয়েছো। দলের সবাই চেষ্টা, পরিশ্রম ও দারুণ মনোবল প্রদর্শন করেছে। স্ট্র্যাটেজি ও প্রস্তুতির পাশাপাশি সুন্দর ফুটবল উপহার দেওয়ার জন্য কোচকেও অভিনন্দন। এরপর সমর্থকদের সাথে শিরোপা উদযাপনের জন্য জমকালো আয়োজন করা হয় সিবেলে স্কয়ারে। হাজার হাজার সমর্থক সেখানে উদযাপনের লাল রঙে মাতেন। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। কোপা আমেরিকার ফাইনালের পর গ্রেপ্তার হচ্ছেন কলম্বিয়া ফুটবল ফেডারেশনের প্রধান ও তার ছেলে। ম্যাচ শেষে তারা নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষে লিপ্ত হলে এই ঘটনা ঘটে। রোববার ফাইনাল ম্যাচে হারের পর স্টেডিয়াম গার্ডের সাথে মেজাজ হারিয়ে ফেলেন কলম্বিয়া ফুটবল ফেডারেশনের প্রধান রামন হেসেরুন ও তার ছেলে রামন হামিল। পুলিশের ভাষ্যমতে হামিল নিরাপত্তা বাহিনীর একজনকে গলা ধরে শুরুতে মাটিতে ফেলে দেন, এরপর তার মাথায় আঘাত করেন। এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি কলম্বিয়ার ফুটবল ফেডারেশন। কোপার ফাইনালকে কেন্দ্র করে মিয়ামি পুলিশ প্রায় 50 জনকে স্টেডিয়াম থেকে বের করে দেয় এবং 12 জনকে আটক করে। 2026 বিশ্বকাপে 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিয়ামির এই স্টেডিয়ামে। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়ে যেতে হবে বললেন প্রধানমন্ত্রী। বিএনপির আমলে গবেষণা ফেলোশিপ বন্ধ করার অভিযোগ। কোটা সংস্কারের দাবিতে সড়ক মহাসড়কে আন্দোলনকারীদের অবস্থান, যান চলাচল বন্ধ। বিকেলে ঢাবিতে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি। কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতের অভিযোগ কাদেরের। আপিল বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় সরকার, জানালেন আইনমন্ত্রী। কোটা আন্দোলনের পক্ষে আয়মান সাদিকের স্ট্যাটাস। 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ বাতিল করল সরকার। এবং ব্রাহ্মা গরু নিয়ে সাদিক এগ্রোর জালিয়াতি, প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেন সহ 7 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।